দুইটা যোগ্যতার সোর্স খুঁজে পেলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবার। তার ভিতরে একটা হচ্ছে যে সে এস আলমের একটা কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং আছে, তিনি খুবই সামান্য 1% কম। আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্য বিশিষ্ট কমিটির তিনি সদস্য ছিলেন। এই দুইটা যোগ্যতা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো কোনো যোগ্যতা আসলে তার মধ্যে খুঁজে পেলাম না। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ হয়েছে গত 24 তারিখে। মুস্তাকুর রহমান সাহেব, উনি পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট, আর হচ্ছে ছোটোখাটো ব্যবসাও করেন, গার্মেন্টসের বিজনেস আছে। বিজিএমইতে যারা ব্যাংক এবং গভর্নমেন্টের সাথে যে লেভেলে লবি টবি করেন ওরকম একটা কমিটিতে তিনি সদস্য ছিলেন। নিজেও বাংলাদেশ ব্যাংকের সাথে লবি করে ওনার 89 কোটি টাকার একটা লোন রিস্কেজুয়াল করেছেন, এরকম একজন লোক। তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এটার জন্য খবর খুব হতাশ হয়েছে যারা অর্থনীতিবিদ, ব্যাংকার, দেশের ইকোনমি বোঝেন। এবং আমি নিজেও মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা আছে তাদের যারা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আছেন তাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এগুলো কম্পারেটিভলি বোঝার চেষ্টা করছিলাম আর কি। তো সেই হিসাবে তিনি আসলে কারোর সাথেই মানে কম বেশি যোগ্যতার না, কারোর সাথে তিনি আসলে কম্প্যারেবলই না। মানে তিনি ওই কম্পিটিশনে আসার মতো অবস্থাতেই উনি নাই। এরকম একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকটা কিন্তু মানে খুব ছেলে খেলার কোনো প্রতিষ্ঠান না যে ঠিক আছে ওকে এসপি বানায় দিলাম, ওকে ডিসি বানায় দিলাম, ওকে ওই পত্রিকার মালিকানা চুরি করতে দিয়ে দিলাম, ওই টেলিভিশন তুমি দখল করো। বাংলাদেশ ব্যাংক একটা সিরিয়াস বিজনেস। একটা রাষ্ট্রের টোটাল যে ম্যাক্রো ইকোনমি আছে সেটার স্থিতিশীলতার জন্য আমাদের যে মনিটারি পলিসি আছে সেই পলিসি সেটেল ডাউন করা, ব্যাংকগুলোকে রেগুলেট করা, অনেকগুলো সিরিয়াস বিজনেস আছে। এবং হাস্যকর হচ্ছে যে এই প্রত্যেকটা রাষ্ট্রের যে গভর্নরদের দেখলাম, যোগ্যতা দেখলাম, সেটা মানে খুবই হাইলি কোয়ালিফাইড, কম্পিটেন্ট ইকোনমিস্ট এবং ব্যাংকার তারা আর কি। তো সেখানে তার যোগ্যতাটা আসলে কি, তার আসলে দুইটা যোগ্যতার সোর্স খুঁজে পেলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবার। তার ভিতরে একটা হচ্ছে যে সে এস আলমের একটা কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং আছে, তিনি খুবই সামান্য 1% কম। আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্য বিশিষ্ট কমিটির তিনি সদস্য ছিলেন। এই দুইটা যোগ্যতা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো কোনো যোগ্যতা আসলে তার মধ্যে খুঁজে পেলাম না। এবং আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও দেখলাম টিআইবি বলেছে যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে এবং তার চুক্তি বাতিল করার জন্য সরকারকে বলা হয়েছে। তো এইটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে গত কয়েকদিনে যে ডেভেলপমেন্টগুলো দেখলাম, প্রতিষ্ঠানগুলো যেভাবে একের পর এক মানে ভুল ব্যক্তিদের কাছে, অযোগ্য অদক্ষ লোকদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকগুলো বিষয় ব্যাপারে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে এস আলমের যে মাফিয়াতন্ত্র আছে, যে অলিগার্কি আছে, এবং এই অলিগার্কির অনেক বেশি বেনিফিশিয়ারি আছে। তারা এইবারের সংসদে সদস্য হয়েছেন, তারা এখন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয় হয়েছেন। তো এই যে অলিগার্কি, এই এস আলমের যে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে যে লুটপাট করে নিয়ে গেছে, সেই অলিগার্কি, সেই ক্ষমতা কি আবার ফিরে আসছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে এস আলমের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংয়ের অনেকগুলো মামলা হয়েছে, দুদকে চার্জশিট দেওয়া হয়েছে। তার যে 7টা ব্যাংক সে নিজে মালিক হয়েছে জোর জবরদস্তি করে হাসিনার সময়, তার 5টাকে একীভূত করার একটা সিদ্ধান্ত হয়েছে। এগুলো সবই রেড জোনে থাকা ব্যাংক। এরপরে হচ্ছে তার লুটের টাকা, চুরি করা টাকা ফিরিয়ে নিয়ে আসবার জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন এজেন্সি এবং প্রতিষ্ঠানকে এঙ্গেজ করা হয়েছে, লয়ার এঙ্গেজ করা হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। এই লুটের টাকা ফিরিয়ে নিয়ে আসা, বিভিন্ন দেশে বিভিন্ন অলিগার্কের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। চিটাগংয়ের জাভেদ চৌধুরীর দেখলাম অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে লন্ডনে। তো সেই রকম একটা বাস্তবতায় গত সদ্য সাবেক যিনি গভর্নর মনসুর সাহেবকে যেভাবে বিব্রত করে মব তৈরি করে আওয়ামী লীগের ব্যাংকিং যে সমিতি আছে, ব্যাংকারদের সেই সমিতির সভাপতি সেক্রেটারিরা মিলে এবং বিএনপির মদদে
মিলে তাকে যে সরিয়েছে এবং তাকে গালাগালি করেছে, মানে ঘাট ধাক্কা দিয়ে মানে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এতে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন ইনস্টিটিউশনে, আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু সিরিয়াসলি নেতিবাচক মেসেজ গিয়েছে যে বাংলাদেশের নতুন সরকার আসলে কিভাবে দেশ পরিচালনা করবে এবং কোন ধরনের লোকদেরকে দিয়ে করবে। কারণ মনসুর সাহেব যেহেতু বিশ্বব্যাংকে চাকরি করেছেন, তার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক খুবই কানেক্টেড, এবং এরকম একটা মানুষকে 1.5 বছরের মাথায় হুট করে এরকম বিব্রতকর, অসম্মানজনকভাবে বের করে দেওয়ার প্রয়োজন ছিল না। তাকে বললে হয়তো সে হয়তো নিজে রিজাইন করতেন, তখন আপনি নতুন করে নতুন গভর্নর দিতেন। সেইটা না করে যেটা হয়েছে যে এই বিব্রতকর সিচুয়েশন তৈরি করা হয়েছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো আসলে এগুলো ভালোভাবে নেবার কোনো কারণ দেখছি না। কারণ তিনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, IMF-এর সাথে আমাদের একটা ঋণ প্রসেস করা চলমান আছে, সম্ভবত 1-2টা কিস্তি এখনও বাকি আছে। এরকম একটা জায়গায় এবং বাজেটে যে পরিমাণ আমাদের ডেট অ্যান্ড ডেফিসিট আছে, সেখানে এই প্রতিষ্ঠানগুলোর কাছে আবার যেতে হবে আমাদের অর্থমন্ত্রীকে টাকা ভিক্ষা করবার জন্য, ডলার ভিক্ষা করবার জন্য। তো সেক্ষেত্রে এটা খুব ভালো এক্সাম্পল হয়ে থাকলো না যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এঙ্গেজ হওয়ার ব্যাপারে। এরপরে হচ্ছে নেত্র নিউজ যেটা গতকালকে এক্সপোজ করেছে যে এস আলমের সাথে এই ব্যাংকারের যে দহরম মহরমের সম্পর্ক, তার ওয়াইফ একজন অ্যাকাউন্টেন্ট এবং সে ফার্ম আছে, সেই ফার্মে আবার এস আলমের কোম্পানির অডিট করা হয়, এবং এস আলমের যে পুরো পরিবার আছে, এই বাংলাদেশের রথচাইল্ড, অভিশপ্ত রথচাইল্ড পরিবারের মতো আর কি, এদের সাথে তার যে সম্পর্ক সেগুলো মিলিয়ে, তো সেগুলো দেশের জন্য খুব ভালো বার্তা না। এর বাইরে যেটা হয়েছে, একই সাথে যদি দেখেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যারা বিচার করবে, যারা চার্জশিট তৈরি করবে, যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে আইনি ফয়সালা করবে, দেন দরবার করবে, তারাও কিন্তু অলরেডি কম্প্রোমাইজড। কারণ এস আলমের টাকায় অনেকেই MP মন্ত্রী হয়েছেন, দেশে বিদেশে এস আলমের টাকায় থেকেছেন, খেয়েছেন বছরের পর বছর। এরপরে হচ্ছে দুদক, যে এস আলমের এই বিষয়গুলো তদন্ত করছিল, তাদেরকে বাধ্য করা হচ্ছিল বর্তমান সরকারের পক্ষ থেকে যেন এস আলমকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার সনদ দেওয়া হয়, যেটা দুদকের চেয়ারম্যান এবং কমিশনার অস্বীকার করেছেন বলে শুনলাম।